ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আপনাদের পিজিইটি দ্বিতীয় বর্ষের 7th পেপারের সাজেশন নিয়ে। 7th পেপারটিতে রয়েছে আপনাদের ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন অ্যান্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপারটি যেটি রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদের প্রশ্ন থাকবে মডিউল 1 এবং মডিউল 2 এই দুই বিভাগে। প্রত্যেকটি বিভাগ অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2 দুটিতেই থাকবে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের দুটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটি প্রশ্ন। তো প্রশ্নের যে সাজেশনগুলি আপনারা এখানে দেখতে পাবেন, যেটি প্রেজেন্ট করব, সেখানে থাকবে 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী আপনাদের সাজেশন। কারণ আপনাদের গত 2 বছর অনলাইন পরীক্ষা হওয়ার জন্য আমাদের সাজেশন করা আমাদের কাছে খুবই কষ্টকর। 5 ইয়ার্স সাজেশনের কোনো বিকল্প নেই, তাই 5 ইয়ার সাজেশন আমরা তৈরি করেছি। তো আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব 7th পেপার ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন অ্যান্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপারটি যেখানে মডিউল 1-এ থাকছে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের দুটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটি প্রশ্ন। তো চলে যাব মডিউল 1-এ। মডিউল 1-এর 18 নম্বরের প্রথম প্রশ্নটি রয়েছে, পরিমাপ, মূল্যায়ন ও পরীক্ষা বলতে কি বোঝেন? পরীক্ষার সীমাবদ্ধতা উল্লেখ করুন। একটি নির্দিষ্ট শ্রেণীর মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। এইগুলো মেজারমেন্ট থেকে এই প্রশ্নগুলি রয়েছে আপনাদের অবলিক চিহ্ন দেওয়া, কারণ একটাই চ্যাপ্টার থেকে আপনারা এই প্রশ্নগুলো করবেন এবং এই প্রশ্নগুলো থেকে আপনারা কমন পেতে পারেন। তো এর সাথে প্রশ্ন রয়েছে, পরীক্ষা, পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি উদাহরণ সহ আলোচনা করুন। মূল্যায়নের বিভিন্ন পর্যায়গুলির ধারাবাহিক চার্টের সাহায্যে লিখুন। মূল্যায়নের কৌশলগুলি সংশ্লিষ্ট হাতিয়ার সহ উল্লেখ করুন। মূল্যায়ন কিভাবে শিখন এবং শিক্ষণকে প্রভাবিত করে সেটি আপনাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, ক্রমিক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন কাকে বলে? উদাহরণ সহ উভয় প্রকার মূল্যায়নের কার্যকারিতা, সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা করুন। নৈর্ব্যক্তিক অভিক্ষার যে গুণ এবং ত্রুটি সেগুলি উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, উদাহরণ সহ সাফল্য সূচক অভিক্ষা এবং আদর্শ মান ভিত্তিক অভিক্ষার মধ্যে তুলনা করুন। সাফল্য সূচক বলতে কি বোঝায়? এটি একটি আদর্শ মান ভিত্তিক শিক্ষা সংক্রান্ত অভিক্ষা প্রস্তুতির পদ্ধতি, উদাহরণ সহ আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি রয়েছে, অভিক্ষা, পরিমাপ এবং মূল্যায়ন বলতে কি বোঝায়? এদের পারস্পরিক সম্বন্ধ স্থাপন করুন। যে কোনো শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়নের বিভিন্ন যে সমস্ত পর্যায় রয়েছে সেই পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করতে হবে। ধারাবাহিক বিবরণী পাঠ্যের সুবিধাগুলি উল্লেখ করুন। এর সাথে রয়েছে পার্বিক মূল্যায়ন এবং সামুদায়িক মূল্যায়ন বলতে কি বোঝেন? উদাহরণ সহ উভয় প্রকার মূল্যায়নের কার্যকারিতা, সুবিধা এবং অসুবিধাগুলি ব্যাখ্যা করুন। রচনাধর্মী অভিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করুন। পরবর্তী গ্রিন মার্কিং করার প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলি আমাদের গত বছরের পরীক্ষা পড়েছিল। প্রশ্নগুলো রয়েছে, শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায়? অনুভূতিমূলক বর্গের বিভিন্ন লক্ষ্যগুলো কি কি? উপযুক্ত উদাহরণ সহ সেগুলি আলোচনা করুন। মূল্যায়নে কিভাবে শিক্ষার লক্ষ্য প্রয়োগ করা যায়? পরবর্তী প্রশ্ন রয়েছে, মূল্যায়নে সাধনের প্রয়োজনীয়তা আলোচনা করুন। নির্ভরযোগ্যতা এবং যথার্থতার পার্থক্য নির্ণয় করুন। সাফল্য সূচক অভিক্ষা এবং আদর্শগত অভিক্ষার যে বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করুন। পরবর্তী 12 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি হলো, পরিমাপক স্কেল বলতে কি বোঝেন? উদাহরণ সহ বিভিন্ন ধরনের পরিমাপক স্কেলের উল্লেখ করুন। শিক্ষামূলক উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝেন? নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলো সম্পর্কে উল্লেখ করুন এবং যে কোনো একটি বর্গের বিভিন্ন শ্রেণীগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধারাবাহিক বিবরণীপত্রের সংজ্ঞা দিন। একটি আদর্শ ধারাবাহিক বিবরণীপত্রের বিষয়বস্তুগুলি উল্লেখ করুন। এ ধরনের মূল্যায়নে কম্পিউটার কিভাবে ব্যবহার করা যায়? পরবর্তী প্রশ্ন রয়েছে, রচনাধর্মী অভিক্ষা এবং নৈর্ব্যক্তিক যে অভিক্ষা সেটি বলতে কি বোঝায়? নৈর্ব্যক্তিক যে অভিক্ষা সেটির বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করতে হবে। এটি কিভাবে নির্মাণ করা যায় তার উল্লেখ করতে হবে। এর সাথে রয়েছে উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য। যে কোনো দুটি বৈশিষ্ট্য কিভাবে নির্ণয় করা যায় সেগুলি আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, গ্রেডিং প্রথা বলতে কি বোঝায়? গ্রেডিং প্রথার সুবিধা এবং অসুবিধা উদাহরণ সহ আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ব্যাংক এবং গ্রেডিং প্রথার উপকারিতা ব্যাখ্যা করুন। একটি আদর্শ ধারাবাহিক বিবরণীপত্রের বিষয়বস্তুগুলো উল্লেখ করুন। এর সীমাবদ্ধতা কি? পছন্দ ভিত্তিক ক্রেডিট পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। গ্রেডিং প্রথা কিভাবে এর সাথে যুক্ত করা যায়? পৌনঃপৌনিক বিবরণীপত্র বলতে কি বোঝেন? একটি আদর্শ ধারাবাহিক বিবরণীপত্রের বিষয়বস্তুগুলো উল্লেখ করুন। এর সুবিধা এবং সীমাবদ্ধতা উল্লেখ করুন। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্ন দেখতে পাচ্ছি, মূল্যায়ন এবং পরিমাপের পার্থক্য নির্ণয় করুন। পরিমাপের বিভিন্ন স্কেলগুলি উদাহরণ সহ আলোচনা করুন। মূল্যায়নে বৃদ্ধির অভিক্ষা কিভাবে ব্যবহার করা যায়? যে কোনো একটি বুদ্ধির অভিক্ষার সংক্ষিপ্ত বিবরণ দিন। লিখিত পরীক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি কি কি? প্রশ্ন ভান্ডারের ধারণা আলোচনা করুন। এবং রয়েছে পাঠ্যক্রম প্রথার গুণাবলী আলোচনা করুন।
পরবর্তী প্রশ্ন নথিভুক্তিকরণ এবং প্রতিবেদনের যে প্রয়োজনীয়তা সেগুলি আলোচনা করুন। নিষ্ক্রমণকালীন নথিপত্র বলতে কি বোঝেন? পরবর্তী 4 নম্বরের প্রশ্নগুলি রয়েছে গ্রেডিং প্রথার সুবিধা এবং অসুবিধা, পোর্টফোলিও এবং নিষ্ক্রমণ পোর্টফোলিও। পরবর্তী প্রশ্ন সৃজনশীলতা পরিমাপের অভিক্ষা, নিদানমূলক এবং পারদর্শিতার অভিক্ষার পার্থক্য। তারপরের প্রশ্নটি রয়েছে প্রশ্ন ভান্ডারের প্রয়োজনীয়তা এবং ব্যবহার, অথবা এর সাথে রয়েছে ধারাবাহিক বিবরণীপত্র। পরবর্তী প্রশ্নটি রয়েছে বিভিন্ন ধরনের পরিমাপক স্কেল এবং এর সাথে রয়েছে আগ্রহ উন্মোচন, এগুলো আপনাদের টিকা আকারে আসতে পারে। পরবর্তী প্রশ্নটি রয়েছে মূল্যায়নে কম্পিউটারের ব্যবহার, শিক্ষামূলক উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্যের তুলনা। এবং নেক্সট রয়েছে পদ বিশ্লেষণ, অর্থাৎ এর সাথে আরো ব্যক্তিত্ব উন্মোচনী প্রশ্নোত্তরিকা যেটি রয়েছে এটি আপনাদের টিকা আকারে আসতে পারে, এবং পদ বিশ্লেষণ যেটি রয়েছে সেটিও টিকা আকারে আসতে পারে। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি গ্রেডিং প্রথা, নিদানমূলক অভিক্ষা, আদর্শ মানভিত্তিক অভিক্ষার প্রকারভেদ এবং শিক্ষার সঞ্চালনমূলক লক্ষ্য, এগুলি আপনাদের এসেছিল 4 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি বেশিরভাগ টিকা আকারেই আসে। এরপর চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-এর 18 নম্বরে যে সমস্ত সাজেশনগুলি আপনাদের রয়েছে সেগুলি হলো পরামর্শদান এবং নির্দেশনার সংজ্ঞা দিন, উভয়ের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করুন, পরামর্শদান কিভাবে নির্দেশনাকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করুন। এর সাথে রয়েছে দলগত এবং ব্যক্তিগত পরামর্শদানের তুলনা করুন, অর্থাৎ পরামর্শদান থেকে এই সমস্ত প্রশ্নগুলি যদি আসে আপনারা লিখতে পারবেন। এই একই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই জন্য অবলিক দেওয়া। পরবর্তী প্রশ্ন পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি উদাহরণ সহ বর্ণনা করুন। এর সাথে আরো রয়েছে পরামর্শদান এবং নির্দেশনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। পরামর্শদান ও নির্দেশনা কাকে বলে, উভয়ের মধ্যে তুলনা, পরামর্শদাতার প্রয়োজনীয়তাগুলি, দক্ষতাগুলো ব্যাখ্যা করুন। অর্থাৎ পরামর্শদাতার যে প্রয়োজনীয় দক্ষতা রয়েছে সেগুলি আপনাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন স্তরগুলি উদাহরণ সহ বর্ণনা করুন। এর সাথেই রয়েছে যুক্তি সহ পরামর্শদাতার প্রয়োজনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। একই প্রশ্ন আগে রিপিট হয়ে গেছে। পরবর্তী প্রশ্নটি রয়েছে বিভিন্ন ধরনের নির্দেশনার নাম উল্লেখ করুন। শিক্ষাগত নির্দেশনাদাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতাগুলি আলোচনা করুন। শিক্ষক এগুলি কিভাবে অর্জন করতে পারেন। শিক্ষামূলক নির্দেশনার বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন এবং শিক্ষামূলক নির্দেশনার বিভিন্ন ধাপগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এর সাথে রয়েছে বৃত্তিগত তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতিগুলি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্নটি রয়েছে পরামর্শদান এবং মনোচিকিৎসার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করুন। ক্লিনিক্যাল কাউন্সেলিং এর বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করুন। এর সাথে গ্রিন মার্কিং করা প্রশ্নগুলো 6+6+6 অর্থাৎ 18 নম্বরে এসেছিল, দেখতে পাচ্ছেন। পরামর্শদানের মৌলিক নীতিসমূহ, পরামর্শদান নির্দেশনার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, নির্দেশনার পর্যায়গুলি বর্ণনা করুন। এই ছিল 6 নম্বর করে 3টি প্রশ্ন, একসাথে 18 নম্বর। পরবর্তী প্রশ্নটি রয়েছে পরামর্শদানের বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করুন। নির্দেশিত পরামর্শদান কি, উদাহরণ সহ নির্দেশিত পরামর্শদানের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন। পরবর্তী 12 নম্বরের প্রশ্নগুলি রয়েছে শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝায়, শিক্ষাগত নির্দেশনার অনুসৃত বিভিন্ন যে ধাপ সেগুলি আলোচনা করুন। শিক্ষাগত নির্দেশনদাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতা, শিক্ষক কিভাবে এগুলি অর্জন করতে পারেন। পরবর্তী প্রশ্ন বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দিন। বৃত্তিগত তথ্য সংগ্রহের পদ্ধতিটি ব্যাখ্যা করুন। পদ্ধতির যে সীমাবদ্ধতা সেগুলি উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্ন পরামর্শদান এবং নির্দেশনার জন্য তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের গুরুত্ব আলোচনা করুন। স্বাস্থ্য নির্দেশনা এবং পরামর্শ কেন্দ্র তার কার্যাবলী উল্লেখ করুন। নির্দেশিত এবং অনির্দেশিত পরামর্শদান বলতে কি বোঝেন, উদাহরণ সহ নির্দেশিত পরামর্শদানের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে ব্যক্তিগত তথ্য কাকে বলে, পরামর্শদান এবং নির্দেশনার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যগুলি উদাহরণ সহ আলোচনা করুন। এবং এর সাথে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত নির্দেশনার জন্য কি কি ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়, এই তথ্য সংরক্ষণে কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করুন। এর সাথে গ্রিন মার্ক করা প্রশ্নগুলি রয়েছে নির্দেশনা এবং পরামর্শদানের ধারণা, অস্তিত্ববাদী পরামর্শদান সম্পর্কে আলোচনা করুন। ব্যক্তিগত পরামর্শদান দলগত পরামর্শদান থেকে কিভাবে পৃথক, শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক তথ্য বলতে কি বোঝেন, নির্দেশনা ও পরামর্শদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক যে তথ্য সেগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী 4 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হচ্ছে সাইকোথেরাপি, এটি টিকা আকারে আপনাদের আসতে পারে। পরবর্তী প্রশ্ন প্রতিবেদনের ক্ষেত্রে কম্পিউটার সুবিধা, অতীত বিবরণ পদ্ধতি, পরামর্শদাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতা সমূহ, সমন্বিত পরামর্শদান এবং পরামর্শদানের তাত্ত্বিক ভিত্তি, স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্র,
পিতামাতার পরামর্শ ও নির্দেশনার প্রয়োজনীয়তা, মনোচিকিৎসার প্রভাব, নির্দেশিত পরামর্শদানের বৈশিষ্ট্য। পরবর্তী গ্রিন মার্কিং করা যে প্রশ্নগুলি আপনাদের গত বছরের পরীক্ষা পড়ে গেছে সেগুলি হলো: ন্যায় নীতি সংক্রান্ত বিচার্য বিষয় কি, স্বাস্থ্য নির্দেশনা পরামর্শদান, নির্দেশনার জন্য প্রয়োজনীয় বৃত্তিগত তথ্য, আচরণবাদী পরামর্শদান। তো কিছু প্রশ্ন যদি এখানে রিপিট হয়ে থাকে আমাদের সাজেশনে, সেই জন্য দুঃখিত। সবশেষে বলে রাখি, আমাদের ইনস্টিটিউশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনারা ফলো করবেন। সেখানে আমাদের স্যাম্পল পেপার অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সারের স্যাম্পল পেপার পোস্ট করা হয় এবং সেখানে আপনারা পেয়ে যাবেন এই পিডিএফটি। এবং আরো বলে রাখি, আমাদের নোটস দেওয়া চলছে। কেউ যদি নোটস নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।